আপনাদের স্বাগত জানাই। আমি আমার কথা শুনবার জন্যে। বাংলাদেশের কূটনৈতিক আকাশে হঠাৎ করেই যেন তিন দিক থেকে আলো এসে পড়েছে। একদিকে সম্প্রতি চীন সফর শেষ করে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অন্যদিকে ভারত এর আগে প্রধানমন্ত্রীকে ভারত সফরে আমন্ত্রণ জানালেও তৃতীয়বারের মতো তাকে আগামী ব্রিক্স শীর্ষ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছে। ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী দুদেশের জনগণকে সঙ্গে নিয়ে বিশ্বমঞ্চে বড় শক্তি হয়ে ওঠার স্বপ্ন দেখাচ্ছেন। যদিও মানুষ এই স্বপ্ন দেখছে কিনা বাংলাদেশের মানুষ, সেটা একটা বড় প্রশ্ন। একই সময়ে ঢাকায় এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। এই বিষয়ে আমি আগেও আপনাদের সঙ্গে কথা বলেছি। তিনি আবার ভারতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন। ফলে তার ঢাকা সফরকে শুধু বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্কের স্বাভাবিক কূটনৈতিক ঘটনা হিসেবে দেখবার সুযোগ কম। এই সফরের পেছনে ওয়াশিংটন আছে, দিল্লি আছে, বেইজিংও ছায়ার মতো উপস্থিত আছে। এমন এক সময়ে এসব ঘটনা ঘটছে যখন বাংলাদেশের নতুন সরকারকে একই সঙ্গে অর্থনীতি সামলাতে হচ্ছে, প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন করতে হচ্ছে এবং দীর্ঘদিনের ভারসাম্যহীন পররাষ্ট্রনীতিকে নতুন ভিত্তি দিতে হচ্ছে। সে কারণে প্রশ্নটা গুরুত্বপূর্ণ, বাংলাদেশ কি আবার বড় শক্তিগুলোর ভূরাজনৈতিক টানাপোড়েনের মাঠে পরিণত হচ্ছে, নাকি বহুদিন পর দেশটি নিজের গুরুত্ব বুঝে জাতীয় স্বার্থভিত্তিক একটি স্বাধীন পররাষ্ট্রনীতি গড়ে তোলার সুযোগ পাচ্ছে? কূটনীতিতে সফর, আমন্ত্রণ ও সৌজন্যমূলক বক্তব্যের আলাদা ভাষা আছে, কিন্তু তার আড়ালে থাকে স্বার্থ, উদ্বেগ, দর কষাকষি এবং ভবিষ্যৎ প্রভাব বিস্তারের প্রতিযোগিতা। ভারত বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ব্রিক্স সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছে, এটি নিঃসন্দেহে একটি ইতিবাচক কূটনৈতিক উদ্যোগ। কিন্তু এটিকে নিছক বন্ধুত্বের আমন্ত্রণ মনে করলে ভুল হবে। একইভাবে সার্জিও গোরের ঢাকা সফরও শুধু নতুন সরকারকে অভিনন্দন জানানো বা রোহিঙ্গা শিবির পরিদর্শনের মধ্যে সীমাবদ্ধ নয়। ওয়াশিংটন বুঝতে চাইছে এবং বুঝতে চাইবে ঢাকা এখন কোন দিকে যাচ্ছে, বেইজিংয়ের সঙ্গে তার সম্পর্ক কতটা গভীর হচ্ছে এবং বঙ্গোপসাগরের কৌশলগত মানচিত্রে বাংলাদেশ নিজেকে কোথায় স্থাপন করতে চায়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক বেইজিং সফরের পর এই আগ্রহ আরও বেড়েছে। চীনের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক, অবকাঠামোগত ও পানি ব্যবস্থাপনা সহযোগিতার নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষ করে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে অগ্রগতির বার্তা ভারত ও যুক্তরাষ্ট্র দুদেশেরই মনোযোগ আকর্ষণ করেছে। বাংলাদেশের কাছে তিস্তা মূলত পানি, কৃষি, নদী ভাঙন, পরিবেশ ও উত্তরাঞ্চলের লাখো মানুষের জীবন জীবিকার প্রশ্ন। কিন্তু দিল্লির কাছে এটি সীমান্তের কাছাকাছি একটি সংবেদনশীল কৌশলগত প্রকল্প, আর ওয়াশিংটনের কাছে বিষয়টি ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের ক্রমবর্ধমান অবকাঠামোগত উপস্থিতির অংশ। এখানটাতেই বাংলাদেশের সমস্যা। আমাদের জীবনের সঙ্গে সম্পর্কিত একটি জরুরি উন্নয়ন প্রকল্পকে অন্যরা নিরাপত্তা ও ভূরাজনীতির চোখ দিয়ে দেখে। ফলে প্রকল্পটি বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়ার সময় আমাদের অর্থনৈতিক প্রয়োজনের পাশাপাশি ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়াও বিবেচনা করতে হয়। একটি স্বাধীন রাষ্ট্রের জন্য এটি স্বস্তিকর বাস্তবতা নয়, তবে বাস্তবতা অস্বীকার করেও কূটনীতি করা যায় না। প্রয়োজন হলো এমন সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা যাতে অন্যদের উদ্বেগ শোনা হবে, কিন্তু বাংলাদেশের প্রয়োজন বিসর্জন দেওয়া হবে না। সার্জিও গোরের সফরের আনুষ্ঠানিক আলোচ্যসূচি বেশ বিস্তৃত। বাণিজ্য, বিনিয়োগ, শুল্ক, রোহিঙ্গা সংকট, আঞ্চলিক নিরাপত্তা, জ্বালানি, শ্রমমান, সুশাসন এবং বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক সবকিছুই আলোচনায় আসবার কথা। তিনি কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করবার কথা এবং প্রধানমন্ত্রী সহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবার কথা তার। আপাত দৃষ্টিতে এটি একটি উন্মুক্ত দ্বিপক্ষীয় সফর, কিন্তু সফরের সময়টি তাকে বিশেষ তাৎপর্য দিয়েছে।
নতুন সরকারের বা সরকার প্রধানের চীন সফরের 1 মাসের কিছু বেশি সময়ের মধ্যে ওয়াশিংটনের একজন প্রভাবশালী প্রতিনিধি ঢাকায় এসেছেন। কূটনীতিতে সময় কখনই নির্দোষ নয়। সফরের সম্ভাব্য যে আলোচ্য সৃষ্টি সম্পর্কে ধারণা দেওয়া হয়েছিল, যেগুলো বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, বাংলাদেশের সবচেয়ে বড় একক রপ্তানি বাজারগুলোর একটা যুক্তরাষ্ট্র, তৈরি পোশাক শিল্পের প্রবৃদ্ধি, কর্মসংস্থান এবং বৈদেশিক মুদ্রার আয়ের সঙ্গে মার্কিন বাজার সরাসরি যুক্ত। যুক্তরাষ্ট্র থেকে বিনিয়োগে, বিশেষ করে জ্বালানি, প্রযুক্তি, ডিজিটাল অবকাঠামো, কৃষি ও সেবা খাতে সহযোগিতার যথেষ্ট সুযোগ রয়েছে। বাংলাদেশের পণ্যের বাজার সুবিধা, শুল্ক, শ্রম অধিকার এবং কারখানার নিরাপত্তা নিয়ে দুই দেশের মধ্যে আলোচনাও গুরুত্বপূর্ণ। ফলে ওয়াশিংটনের সঙ্গে সুসম্পর্ক রাখা কোনো আদর্শিক পছন্দ নয়, এটি বাংলাদেশের অর্থনৈতিক প্রয়োজন। কিন্তু সম্পর্কটা একতরফা নয়। যুক্তরাষ্ট্রের কাছেও বাংলাদেশের গুরুত্ব বেড়েছে। প্রায় 18 কোটি বা তারও কিছু বেশি মানুষের বাজার, বঙ্গোপসাগরের কৌশলগত অবস্থান, দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার সংযোগস্থল, ভারত ও মিয়ানমারের প্রতিবেশী এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে উপেক্ষা করবার সুযোগ ওয়াশিংটনের নেই। ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের প্রভাব মোকাবেলা করতে চাইলে যুক্তরাষ্ট্রের বাংলাদেশকে প্রয়োজন। আঞ্চলিক যোগাযোগ, সমুদ্রপথের নিরাপত্তা, সন্ত্রাসবাদ দমন, জ্বালানি সরবরাহ এবং মিয়ানমার পরিস্থিতিতেও ঢাকার ভূমিকা গুরুত্বপূর্ণ। সুতরাং সার্জিও গোর শুধু বাংলাদেশের অবস্থান জানতে আসেননি, যুক্তরাষ্ট্র বাংলাদেশের কাছে নিজের প্রয়োজনীয়তা তুলে ধরতে চাইছে। ঢাকার জন্য এখানেই সুযোগ, কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে হলে আলোচনার টেবিলে আমাদের পরিষ্কার অগ্রাধিকার থাকতে হবে। আমরা কি চাই? শুধু বড় শক্তির প্রশংসা, ছবি এবং কূটনৈতিক স্বীকৃতি, নাকি বাজার সুবিধা, বিনিয়োগ, প্রযুক্তি হস্তান্তর, রোহিঙ্গা প্রত্যাবাসনের কার্যকর উদ্যোগ এবং প্রতিরক্ষা সক্ষমতার উন্নয়ন? এই পার্থক্য বুঝতে না পারলে সফর হবে, বৈঠক হবে, যৌথ ছবি হবে, কিন্তু বাংলাদেশের প্রাপ্তির খাতা ফাঁকাই থেকে যাবে। রোহিঙ্গা সংকট এক্ষেত্রে বড় পরীক্ষা। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের মানবিক সহায়তা দেবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে এসেছে, কিন্তু শুধু খাদ্য আশ্রয়ের অর্থ দিয়ে এই সংকটের সমাধান হবে না। মানবিক সহায়তা কমতে থাকায় বাংলাদেশ ভয়াবহ চাপের মধ্যে পড়েছে। কক্সবাজারের স্থানীয় জনগোষ্ঠী অর্থনৈতিক, সামাজিক, পরিবেশগত, নিরাপত্তাজনিত মূল্য দিচ্ছে। মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত এবং রাখাইনে নতুন শক্তির উত্থান প্রত্যাবাসনের পথ আরও জটিল করেছে। সার্জিও গোর যখন কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন, তখন বাংলাদেশকে স্পষ্টভাবে বলতে হবে যে পৃথিবীর সবচেয়ে বড় বাস্তুচ্যুত জনগোষ্ঠীগুলোর একটি দায়িত্ব অনির্দিষ্টকাল একা বহন করা সম্ভব নয়। ওয়াশিংটন যদি সত্যি আঞ্চলিক স্থিতিশীলতা চায়, তবে তাকে শুধু ত্রাণদাতা নয়, রাজনৈতিক সমাধানের সক্রিয় অংশীদার হতে হবে। মিয়ানমারের ওপর কার্যকর চাপ, রাখাইনে নিরাপদ পরিবেশ সৃষ্টি, রোহিঙ্গাদের নাগরিক অধিকার এবং প্রত্যাবাসনের বাস্তব কাঠামো ছাড়া এই সংকটের সমাধান হবে না। রোহিঙ্গা ইস্যুকে চীন বিরোধী কৌশলের একটি উপকরণ হিসেবেও ব্যবহার করতে দেওয়া যাবে না। বাংলাদেশের লক্ষ্য একটাই হওয়া উচিত: নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন। এই সফরের আরেকটা অদৃশ্য চরিত্র হচ্ছে ভারত। সার্জিও গোর ভারতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হওয়ায় দক্ষিণ এশিয়া নিরাপত্তা সম্পর্কে তার মূল্যায়নে দিল্লির দৃষ্টিভঙ্গির প্রভাব থাকাই স্বাভাবিক। যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে বাণিজ্যিক বা রাজনৈতিক মতপার্থক্য থাকলেও ইন্দো প্যাসিফিক কৌশল, সমুদ্র নিরাপত্তা এবং চীনের প্রভাব নিয়ন্ত্রণে তাদের স্বার্থের বড় অংশ অভিন্ন। ফলে তিস্তা, বন্দর, অবকাঠামো, প্রতিরক্ষা সরঞ্জাম কিংবা চীনা বিনিয়োগ নিয়ে গোর যেসব প্রশ্ন করবেন, তার মধ্যে ওয়াশিংটনের পাশাপাশি দিল্লির উদ্বেগও প্রতিফলিত হতে পারে।
একই সময়ে ভারতও বাংলাদেশের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় শুরু করতে চাইছে। নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী দায়িত্ব নেওয়ার আগেই দুদেশের মোট 160 কোটি মানুষের সম্মিলিত সম্ভাবনার কথা বলেছেন। যদিও এটা নিয়ে বাংলাদেশ অংশে বেশ কিছু বিতর্ক পেয়েছে। তিনি ভারত ও বাংলাদেশকে শক্তিশালী গণতন্ত্র এবং বিশ্ব শক্তি হিসেবে এগিয়ে নেওয়ার প্রত্যাশা জানিয়েছেন। এ ধরনের আশাবাদী বক্তব্য সম্পর্কের উত্তেজনা কমাতে কখনো কখনো হয়তো সহায়ক হতে পারে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য দিল্লির অপেক্ষার কথাও তিনি জানিয়েছেন। দ্য ডেইলি স্টারের প্রতিবেদন এবং মানব জমিনের প্রতিবেদন থেকে এই নতুন কূটনৈতিক সুরটি স্পষ্ট, কিন্তু সুন্দর বক্তব্য দিয়ে কঠিন বাস্তবতা ঢাকা যায় না। বাংলাদেশ ভারত সম্পর্কের গভীর ঐতিহাসিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক ভিত্তি রয়েছে। আবার এই সম্পর্কের মধ্যে দীর্ঘদিনের ক্ষোভ, অসমতা ও অবিশ্বাসও আছে। তিস্তার পানি বন্টন চুক্তি বছরের পর বছর ঝুলে আছে। গঙ্গার পানি বন্টন চুক্তির ভবিষ্যৎ নিয়ে আলোচনা প্রয়োজন। সীমান্তে বাংলাদেশি নাগরিকের মৃত্যু বন্ধ হয়নি। বাণিজ্যিক ভারসাম্য বাংলাদেশের বিপক্ষে। ভারতে আশ্রিত শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশের রাজনৈতিক ও আইনি দাবি রয়েছে। ভিসা ব্যবস্থার সংকোচন দুদেশের সাধারণ মানুষের চিকিৎসা, শিক্ষা ও পারিবারিক যোগাযোগকে ক্ষতিগ্রস্ত করেছে, যদিও এটি সম্প্রতি উন্মুক্ত করে দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। বাংলাদেশের রাজনীতিতে একটা নির্দিষ্ট দলকে দীর্ঘদিন ভারতের বিশেষ সমর্থন দেওয়ার ধারণা মানুষের মনে গভীর ক্ষত তৈরি করেছে। ভারত যদি সত্যি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন করতে চায়, তবে তাকে সরকারের সঙ্গে সম্পর্ক এবং একটি রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্কের পার্থক্য বুঝতে হবে। আরও গুরুত্বপূর্ণ হলো তাকে বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক করতে হবে। দিল্লিকে মেনে নিতে হবে যে বাংলাদেশের মানুষ বন্ধুত্ব চায় কিন্তু অধীনতা চায় না, সহযোগিতা চায় কিন্তু অসম সম্পর্ক চায় না, যোগাযোগ চায় কিন্তু বিনিময়ে ন্যায্য হিস্সা ও সম্মানও চায়। ভারত আয়তনে, অর্থনীতিতে ও সামরিক ক্ষমতায় বাংলাদেশের চেয়ে অনেক বড়, কিন্তু বড় প্রতিবেশী হওয়ার সঙ্গে বড় দায়িত্ব আছে। ছোট প্রতিবেশী নিরাপত্তাহীনতাকে অবজ্ঞা করে দীর্ঘমেয়াদী বন্ধুত্ব গড়ে ওঠে না। তিস্তার পানি না দিয়ে তিস্তা প্রকল্পে চীনের অংশগ্রহণ নিয়ে আপত্তি করলে সেটি বাংলাদেশের কাছে বিশ্বাসযোগ্য মনে হবে না। সীমান্তে প্রাণহানি চলতে দিয়ে দুদেশের জনগণের অভিন্ন ভবিষ্যতের কথা বললেও সে ভাষণ হৃদয়ে পৌঁছবে না। ভারতের নতুন হাইকমিশনের সামনে তাই সুযোগ আছে। তিনি চাইলে প্রচলিত কূটনৈতিক ভাষার বাইরে গিয়ে সমস্যাগুলো স্বীকার করে সমাধানের পথ তৈরি করতে পারেন। ব্রিক্স সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানানোর মধ্যেও ভারতের একাধিক উদ্দেশ্য আছে। বাংলাদেশ বর্তমানে ব্রিক্সের সদস্য নয়, যদিও সদস্য হওয়ার আগ্রহ দীর্ঘদিনের। দেশটি ব্রিক্সের নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদস্য এবং বৃহত্তর গ্লোবাল সাউথের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বাড়াতে চায়। যদিও ব্যক্তিগতভাবে আমি গ্লোবাল সাউথ এই টার্মিনোলজি ব্যবহারের পক্ষে নই, আমি বহুবার বলেছি, লিখেছিও, কিন্তু ভারতীয়রা এটা খুব পছন্দ করে, অনেক দেশে এটা পছন্দ করে। ভারত এবারের সম্মেলনে বিভিন্ন আঞ্চলিক জোট ও অংশীদার দেশকে যুক্ত করে নিজের নেতৃত্ব তুলে ধরতে চাইছে। বাংলাদেশকে বিমস্টেকের বর্তমান নেতৃত্ব হিসেবেও গুরুত্ব দেওয়া হচ্ছে। অন্যদিকে চীন ও রাশিয়া বাংলাদেশের ব্রিক্স সংশ্লিষ্ট আকাঙ্ক্ষার সঙ্গে ইতিবাচক। ফলে দিল্লির আমন্ত্রণ একই সঙ্গে আঞ্চলিক সৌজন্য, সম্পর্ক মেরামত এবং বাংলাদেশের উপর কূটনৈতিক প্রভাব ধরে রাখার চেষ্টা। ভারতের আমন্ত্রণ এবং বাংলাদেশের ব্রিক্স আগ্রহের বিস্তারিত এখানে রয়েছে। প্রধানমন্ত্রীর দিল্লি যাওয়া উচিত কিনা তা নিয়ে স্বাভাবিকভাবেই বিতর্ক থাকবে। কেউ বলবেন অমীমাংসিত সমস্যা থাকা অবস্থায় এই সফর ভারতের প্রতি অপ্রয়োজনীয় নমনীয়তার বার্তা দেবে। অন্যরা বলবেন সমস্যার কারণেই সফর প্রয়োজন। আমার বিবেচনায় সফর করা বা না করার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো কোন শর্তে, কি প্রস্তুতি নিয়ে এবং কোন বার্তা দিয়ে সফরটি হবে। তবে সফরটি হওয়া প্রয়োজন। আবেগ দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালনা করা যায় না, আবার আত্মমর্যাদাহীন বাস্তববাদও জাতীয় স্বার্থ
স্বার্থ রক্ষা করে না। প্রধানমন্ত্রী যদি ব্রিক্স সম্মেলনে যান, তার আগে দিল্লির সঙ্গে অন্তত কিছু বিষয়ে দৃশ্যমান অগ্রগতি হওয়া দরকার। এখন থেকেই প্রস্তুতিটা দরকার, কথাবার্তা বলা দরকার, ভিসা ব্যবস্থা পুরোপুরি স্বাভাবিক করা, সীমান্ত হত্যার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা, পানি আলোচনা পুনরুজ্জীবিত করা, বাণিজ্যের প্রতিবন্ধকতা কমানো এবং দুদেশের রাজনৈতিক উদ্বেগ নিয়ে স্পষ্ট সংলাপ, এগুলো সফরকে অর্থবহ করতে পারে। শুধু একটা দ্বিপক্ষীয় বৈঠক বা যৌথ ছবির জন্য দিল্লি যাওয়া বাংলাদেশের নতুন সরকারের কূটনৈতিক সাফল্য হিসেবে গণ্য হবে না, যেমন অনেকের কাছেই চীন সফর তেমন সাফল্যজনক বা সফল মনে হয়নি। ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা বাংলাদেশের প্রয়োজন। ভূগোল বদলানো যায় না, আমাদের নদী, সীমান্ত, বাণিজ্য, বিদ্যুৎ, যোগাযোগ, নিরাপত্তা অনেক প্রশ্ন ভারতের সঙ্গে যুক্ত। একইভাবে বাংলাদেশের সহযোগিতা ছাড়া ভারতের উত্তর পূর্বাঞ্চলের যোগাযোগ, বঙ্গোপসাগরে প্রবেশ এবং পূর্বমুখী অর্থনীতির পরিকল্পনাও পূর্ণতা পাবে না। অর্থাৎ নির্ভরতা একমুখী নয়। বাংলাদেশকে এই পারস্পরিক প্রয়োজনের জায়গা থেকে কথা বলতে হবে, কৃতজ্ঞতার মনোভাব নিয়ে নয়, শত্রুতার ভাষাতেও নয়। চীনের ক্ষেত্রেও একই নীতি প্রয়োজন। চীন বাংলাদেশের বড় বাণিজ্যিক অংশীদার, অবকাঠামো নির্মাতা, বিনিয়োগকারী এবং প্রতিরক্ষা সরঞ্জামের উৎস। তিস্তা, রেল সড়ক, বন্দর, জ্বালানি ও শিল্পাঞ্চলে চীনা সহযোগিতা বাংলাদেশের উন্নয়নকে ত্বরান্বিত করতে পারে। কিন্তু চীনা অর্থায়নের প্রতিটি প্রকল্প স্বয়ংক্রিয়ভাবে বাংলাদেশের জন্য ভালো, এমন ধারণাও বিপজ্জনক। ঋণের শর্ত, প্রকল্পের ব্যয়, পরিবেশগত প্রভাব, প্রযুক্তি হস্তান্তর, স্থানীয় কর্মসংস্থান এবং দীর্ঘমেয়াদী কৌশলগত দায় সতর্কতার সঙ্গে মূল্যায়ন করতে হবে। ভারত বা যুক্তরাষ্ট্রের আপত্তির কারণে কোনো প্রয়োজনীয় প্রকল্প বাতিল করা যেমন ঠিক নয়, তেমনি তাদের বিরক্ত করার জন্য চীনের সঙ্গে প্রকল্প নেওয়াও কূটনীতি নয়। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বলেছেন, এক দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন মানেই অন্য দেশের সঙ্গে সম্পর্ক নষ্ট করা নয়। তত্ত্ব হিসেবে কথাটা যথার্থ, কিন্তু বাস্তবে এই ভারসাম্য বজায় রাখা সহজ নয়। কারণ বড় শক্তিগুলো প্রায় ছোট দেশগুলোর বহুমুখী সম্পর্ককে নিজেদের স্বার্থের আলোকে বিচার করে। চীন চাইবে বাংলাদেশ তার উন্নয়ন ও নিরাপত্তা কাঠামোর ঘনিষ্ঠ অংশ হোক। ভারত চাইবে তার পূর্ব সীমান্তের কৌশলগত পরিবেশে চীনের উপস্থিতি সীমিত থাকুক। যুক্তরাষ্ট্র চাইবে বাংলাদেশ এমন কোনো অবস্থানে না যাক যা ইন্দো প্যাসিফিক অঞ্চলে বেইজিংকে বাড়তি সুবিধা দেয়। এই তিন পক্ষই বাংলাদেশকে নিজেদের দৃষ্টিতে দেখতে চাইবে। বাংলাদেশের কাজ হলো নিজেকে নিজের দৃষ্টিতে দেখা। এজন্য বহুল ব্যবহৃত ভারসাম্যের কূটনীতি যথেষ্ট নয়, প্রয়োজন কৌশলগত স্বায়ত্তশাসন। ভারসাম্যের অর্থ অনেক সময় দাঁড়ায় কাকে কতটুকু খুশি রাখা যায়। কৌশলগত স্বায়ত্তশাসনের অর্থ প্রতিটি বিষয়ে বাংলাদেশের স্বার্থ অনুযায়ী স্বাধীন সিদ্ধান্ত নেওয়া। কোনো একটি দেশের সঙ্গে সব বিষয়ে একমত বা দ্বিমত হবার প্রয়োজন নেই। বাণিজ্যে যুক্তরাষ্ট্র, অবকাঠামোয় চীন, পানি ও যোগাযোগে ভারত, শ্রমবাজারে মধ্যপ্রাচ্য, প্রযুক্তিতে ইউরোপ ও পূর্ব এশিয়া। বাংলাদেশের সম্পর্ক হতে পারে বিষয়ভিত্তিক ও বহুমাত্রিক। এমন পররাষ্ট্রনীতি পরিচালনার জন্য রাষ্ট্রীয় সক্ষমতা দরকার। দক্ষ কূটনীতিক, শক্তিশালী গবেষণা, প্রকল্প যাচাইয়ের স্বাধীন ব্যবস্থা, আন্তঃমন্ত্রণালয় সমন্বয় এবং জাতীয় ঐকমত্য ছাড়া শুধু আকর্ষণীয় স্লোগান দিয়ে কৌশলগত স্বায়ত্তশাসন অর্জিত হয় না। প্রধানমন্ত্রী ঘোষিত বাংলাদেশ ফার্স্ট নীতি তখনই অর্থবহ হবে যখন প্রতিটি চুক্তির আগে প্রশ্ন করা হবে, এতে বাংলাদেশের সাধারণ মানুষের কী লাভ, কর্মসংস্থান কত হবে, ঋণের দায় কত, পরিবেশের ক্ষতি হবে কিনা, নিরাপত্তার ঝুঁকি কী, আমাদের দর কষাকষির ক্ষমতা বাড়বে নাকি কমবে। পররাষ্ট্রনীতি কখনো অভ্যন্তরীণ রাজনীতি থেকে বিচ্ছিন্ন নয়। একটি সরকারের গণতান্ত্রিক বৈধতা, প্রাতিষ্ঠানিক শক্তি, মানবাধিকার পরিস্থিতি ও অর্থনৈতিক সাফল্য তার কূটনৈতিক দর কষাকষির ক্ষমতা নির্ধারণ করেন। যে সরকার দেশের ভেতরে আত্মবিশ্বাসী, জনগণের কাছে জবাবদিহিমূলক এবং প্রতিষ্ঠানসমূহের উপর নির্ভরশীল, তাকে
বাইরে গিয়ে অতিরিক্ত বৈধতা খুঁজতে হয় না। অতীতে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে অনেক সময় সরকারের নিরাপত্তা ও রাষ্ট্রের স্বার্থকে এক করে ফেলেছিল। নতুন সরকারের সেই ভুল করা উচিত নয়। ওয়াশিংটন গণতন্ত্র, সুশাসন ও শ্রম অধিকারের কথা বলবে, দিল্লি নিরাপত্তা, সংখ্যালঘু ও সীমান্তের কথা বলবে, বেইজিং স্থিতিশীলতা, উন্নয়ন ও পারস্পরিক হস্তক্ষেপ না করার নীতির কথা বলবে। প্রত্যেকের বক্তব্যের পেছনে নিজস্ব স্বার্থ আছে। বাংলাদেশকে এসব বক্তব্য শুনতে হবে, কিন্তু দেশের গণতন্ত্র, নাগরিক অধিকার ও সুশাসনের দায়িত্ব কোনো বিদেশি শক্তির হাতে তুলে দেওয়া যাবে না। এগুলো প্রতিষ্ঠা করতে হবে বাংলাদেশের জনগণের স্বার্থে, ওয়াশিংটনকে সন্তুষ্ট করবার জন্য নয়, দিল্লির উদ্বেগ কমাবার জন্য নয়, বেইজিংয়ের মডেল অনুসরণ করবার জন্যও নয়। এই মুহূর্তে আন্তর্জাতিক পরিবেশ বাংলাদেশের জন্য ঝুঁকিপূর্ণ, আবার সম্ভাবনাময়। বিশ্ব ব্যবস্থা ক্রমেই বহু মেরুকেন্দ্রিক হচ্ছে। ব্রিক্স সম্প্রসারিত হয়েছে, কিন্তু সদস্যদের মধ্যে স্বার্থ ও রাজনৈতিক অবস্থানের পার্থক্য প্রবল। যুক্তরাষ্ট্র শুল্ক ও অর্থনৈতিক শক্তিকে কূটনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে। ভারত নিজেকে গ্লোবাল সাউথের নেতৃত্বে প্রতিষ্ঠা করতে চায়। চীন অবকাঠামো, বাণিজ্য ও উন্নয়ন অর্থায়নের মাধ্যমে নিজের প্রভাব বাড়াচ্ছে। এই বাস্তবতায় বাংলাদেশের মতো মাঝারি আকারের রাষ্ট্রের মূল্য বেড়েছে, কিন্তু গুরুত্ব বেড়েছে মানেই ক্ষমতা বেড়েছে এমন নয়। গুরুত্বকে ক্ষমতায় রূপান্তর করতে হয় বুদ্ধিমান দর কষাকষির মাধ্যমে। আমাদের বন্দর, বাজার, ভৌগোলিক অবস্থান ও জনসংখ্যা গুরুত্বপূর্ণ সম্পদ। এগুলোকে সস্তায় কূটনৈতিক প্রশংসার বিনিময়ে দেওয়া যাবে না। আমরা কারো সামরিক ঘাঁটি হব না, কারো নিরাপত্তা বলয়ের নীরব অংশ হব না, এবং কারো রাজনৈতিক প্রভাবের একচেটিয়া ক্ষেত্রও হব না। একই সঙ্গে কাউকে অকারণে শত্রু বানানো চলবে না। সার্জিও গোরের সফর, দীনেশ ত্রিবেদীর নতুন বার্তা এবং ব্রিক্স সম্মেলনের আমন্ত্রণ সব মিলিয়ে বাংলাদেশের সামনে একটি বিরল কূটনৈতিক মুহূর্ত এসেছে। দিল্লি সম্পর্ক পুনর্গঠন করতে চায়, ওয়াশিংটন নতুন সরকারের কৌশলগত মনোভাব বুঝতে চায় এবং বেইজিং উন্নয়ন সহযোগিতা আরও গভীর করতে চায়। তিন পক্ষের এই আগ্রহকে ভয় নয়, সম্পদ হিসেবে দেখতে হবে। তবে শর্ত একটাই, বাংলাদেশকে নিজের পরিকল্পনা নিজেকেই তৈরি করতে হবে। আমরা যদি প্রতিটি সফরকে বিদেশি স্বীকৃতি হিসেবে উদযাপন করি, তবে অন্যরা এদেশের ভবিষ্যৎ নিয়ে দর কষাকষি করবে, আর আমরা শুধু দর্শক হয়ে থাকব। কিন্তু যদি জাতীয় স্বার্থের পরিষ্কার তালিকা, পেশাদার প্রস্তুতি এবং রাজনৈতিক আত্মবিশ্বাস নিয়ে আলোচনার টেবিলে বসি, তবে এই প্রতিযোগিতা বাংলাদেশের জন্য বাজার, বিনিয়োগ, প্রযুক্তি, অবকাঠামো ও নিরাপত্তার নতুন সুযোগ তৈরি করতে পারে। বাংলাদেশের সামনে প্রথম দুটি দায়ী ভারত, চীন অথবা যুক্তরাষ্ট্রের মধ্যে নয়। প্রকৃত পছন্দ হলো পরনির্ভর কূটনীতি ও স্বাধীন কূটনীতির মধ্যে, তাৎক্ষণিক প্রশংসা ও দীর্ঘমেয়াদী স্বার্থের মধ্যে, দাবার গুটি হয়ে থাকা এবং নিজের খেলার নির্মাতা হওয়ার মধ্যে। ওয়াশিংটন প্রশ্ন নিয়ে ঢাকা এসছে, দিল্লি আমন্ত্রণ নিয়ে অপেক্ষা করছে, বেইজিং তার মতো করে সহযোগিতার দরজা খুলে রেখেছে। এখন উত্তর দেবার পালা বাংলাদেশের। সেই উত্তর কোনো রাজধানীকে সন্তুষ্ট করবার জন্য নয়, বাংলাদেশের জনগণের ভবিষ্যৎ সুরক্ষিত করবার জন্য হতে হবে। আমার কথা শুনবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।